আমরা যখন কাউকে কোনো কাজের জন্য নিয়োগ দেই, আমরা তার অভিজ্ঞতাটা যাচাই করে নেই। আমরা বোঝার চেষ্টা করি যে সেই মানুষটি সেই কাজের জন্য উপযুক্ত কিনা। সেটা যেকোনো ধরনের ছোটখাটো কাজ হলেও আমরা চেষ্টা করি যে তার সেই কাজের অভিজ্ঞতা আছে কিনা বুঝে নেওয়ার। কেননা এটা না হলে নানা রকমের সমস্যা হয়। আমি নিজে ব্যক্তিগত জীবনে এরকম অনেকগুলো সমস্যা সম্মুখীন হয়েছি বিভিন্ন সময়। গবেষণামূলক কাজের জন্য আমি যখন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসোসিয়েট বা রিসার্চ ফেলো নিয়েছি, আমি দেখেছি যে অনেক সময় শুরুর দিকে যখন আনকোরা কিছু মানুষকে তখন একটা মনে হতো যে একটা নতুন কাউকে সুযোগ দিই। কিন্তু আমি যখন তাকে সুযোগ দিয়েছি, তখন দেখেছি সে সুযোগের অপব্যবহার করেছে। কারণ তার কাছে মনে হয়েছে যে সে হয়তো সেটার উপযোগী না। কিন্তু তাকে আমি যখন দিয়েছি তখন সে তাকে অনেক বেশি ওভার কোয়ালিফাইড মনে করে কাজে আরো সমস্যার সৃষ্টি করেছে। অন্য টিমমেটদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। অনেক সময় সে মনে করেছে যে এটা তার এতটাই প্রাপ্য যে আমি হয়তো সে আমার টিমে জয়েন করে আমাকে বরং কৃতার্থ করেছে। এ ধরনের কিছু সমস্যাও আমি ফেস করেছি। তো এইজন্য একটা পর্যায়ে মানে ২-৩ বার এই মিস্টেক করার পরেই, ভুল করার পরে আমার নিজের কাছে একটা উপলব্ধি হয়েছে যে আসলে যে যেই কাজের জন্য উপযুক্ত এবং যেই কারণে মানুষ বলে থাকে যে অভিজ্ঞ মানুষকে কাজে নিয়োগ দিবেন, এটা তারা জাস্ট whimsically বলে না। এটার পেছনে আসলে সত্যিকার অর্থেই যথেষ্ট কারণ আছে বা যুক্তি আছে। যুক্তি আছে বলেই মানুষ একজন অভিজ্ঞ মানুষকে কোনো গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ দেন। তো একটা প্রশ্ন হতে পারে, তাহলে কি নতুন যারা কাজে ঢুকবে তারা তো কখনোই একটা কাজের অভিজ্ঞতা নিয়েই সবসময় মার্কেটে আসবে না, অর্থাৎ জব মার্কেটে আসবে না। তাদেরকে যদি আমরা কাজের সুযোগ না দিই, তাহলে ফ্রেশ ব্লাড আসবে কিভাবে? সেক্ষেত্রে ২ টো অ্যান্সার আছে। একটা হচ্ছে যে সে হতে পারে সে ইন্টার্নি করবে, করে কিছু কাজের অভিজ্ঞতা সৃষ্টি করবে। এমন কোনো পজিশনে সে আসবে, খুব বড় গুরু দায়িত্বের প্রয়োজন নেই। সে কাজগুলো আস্তে, আস্তে শিখে তারপরে একটা সত্যিকারের দায়িত্ব গ্রহণ করবে। আরো হতে পারে যে তাকে আমরা অনেক একটা বড় এক্সপেরিয়েন্স টিমের সাথে আমরা ইনএক্সপেরিয়েন্সড ১ জন ২ জনকে যদি প্লেসমেন্ট করি ইন আ রিলেটিভলি লোয়ার পজিশন বা ইকুইভ্যালেন্ট হলেও তার হয়তো একটু লোয়ার পজিশনে আমরা তাকে নিলাম। নিয়ে তাকে আমরা অভিজ্ঞ করলাম এবং তারপরে তাকে আমরা একটা ফুল পজিশন দিলাম। অনেক সময় আমরা তাকে ৩ মাস বা ৬ মাসের জন্য একটা উইন্ডো পিরিয়ড দিই যে এই সময়ের মধ্যে নিজেকে প্রমাণ করতে হবে। আমি অবশ্য এটাতেও ঠকেছি। আমি এ ধরনের ক্ষেত্রে দেখেছি যে তারা ওই ৩ মাসের জন্য খুব ভালো থাকে, কিন্তু ৩ মাস পেরোলেই তাদের চেহারা বদলে যায়। তো এসব কথা আমি কেন বলছি? এসব কথা বলছি যে আমাদের দেশ সম্প্রতি একটা ভয়াবহ ফ্যাসিস্টের অধীন থেকে নাগপাশ থেকে মুক্ত হয়েছে এবং আমাদের অর্থনৈতিক অবস্থা দারুণভাবে বিপর্যস্ত। আমাদের শুধু অর্থনৈতিক অবস্থাই নয়, আমাদের যেই আন্তর্জাতিক সম্পর্ক বা গ্লোবাল যে ইন্টারন্যাশনাল রিলেশনস গুলো আছে, সেগুলো কিন্তু একটা খুব কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত নাজুক এবং ভঙ্গুর অবস্থায় গিয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ঋণ সহ নানা ধরনের যে সুযোগ সুবিধা রাষ্ট্রগুলো পেয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রেও এক ধরনের স্থবিরতার সৃষ্টি হয়েছে। যারা বাংলাদেশে বিনিয়োগ করবেন, বিনিয়োগের উপরে আমাদের মতো দেশগুলোকে দারুণভাবে নির্ভরশীল থাকতে হয়। তারাও কিন্তু আমাদের উপর আস্থা পাচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা একটা নতুন সরকারকে নির্বাচন করতে যাচ্ছি। তো আমি যখন আমার নিজের একটা প্রতিষ্ঠানে, নিজের একটা ইউনিটে বা ডিপার্টমেন্টে একজন মানুষকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরা একটা অভিজ্ঞ মানুষ ছাড়া নিতে পারি না এবং নিলে নানা রকম জটিলতার সম্মুখীন হই। সেখানে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যারা বলছেন যে একে দেখেছি, তাকে দেখেছি, এবার নতুন কাউকে দেখব, তারা কি আদৌ কোনো রাষ্ট্র কেন, একটা প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা রাখেন? যদি রেখে থাকেন, নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি অনভিজ্ঞ কাউকে, যার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, তাকে আপনি এরকম একটা নাজুক পরিস্থিতিতে নিয়োগ দিবেন কিনা আপনার দেশের জন্য কাজ করার জন্য? whimsically বললে তো হবে না। আসলে আমাদের রাষ্ট্রের পরিস্থিতিটা বুঝতে হবে। নিজেদেরকে একটা ভোটার হিসেবে কেবলমাত্র একটা কাগজ আমি ভোট বক্সে ফেলে দিলাম, সেটাই তো নয়। এটার উপরে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা কি একটা সম্পূর্ণ আনকোড়া, যাদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, যাদের কাজের অভিজ্ঞতা নেই, তাদেরকে আমাদের রাষ্ট্র শাসনের এরকম একটা নাজুক পরিস্থিতিতে রাষ্ট্র শাসনের সুযোগ দিয়ে আমরা কি আমাদের নিজেদের ভাগ্যকে বিড়ম্বিত করব? নিজেদের ভাগ্যকে কি আমরা এরকম একটা অনিশ্চয়তার দিকে আরো বেশি ঠেলে দেব? এটা আপনাদের ভাবতে হবে। কোন দলই কি তাহলে ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবেন না? আমি বলব যে অবশ্যই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে একটা দল আসবে, কালকে অপর দল আসবে। তবে সবগুলো দলকে আস্তে, আস্তে বিভিন্ন লেভেলে কাজ করে অভিজ্ঞ হয়ে উঠতে হবে। তারপরেই তারা ক্ষমতায় আসবে। আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে, সেটা হচ্ছে যে যারা অতীতে কাজ করেছেন, তারা অনেক সময় দুর্নীতি করেছেন, তারা অনেক খারাপ কাজ করেছেন, তারা নানাভাবে মানুষকে হয়রানি করেছে। এরকম নানা রকম অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। আমরা কি আবারও তাদেরকেই নির্বাচিত করব? আমার উত্তর হচ্ছে যে যারা একটা সিস্টেমের মধ্য দিয়ে এসেছেন এবং সেই সিস্টেমকে বদলানোর চেষ্টা তাদের আছে, তারাই সত্যিকার অর্থে উপযুক্ত। যারা এই সিস্টেমের মধ্যে কোনদিন আসেইনি, আপনি তো জানেনও না যে তারা ক্ষমতায় এসে এর থেকেও খারাপ কিছু করবে কিনা। কেউই আসলে ক্ষমতায় এসে খুব খারাপ করব এই জিনিসটা চিন্তা করে না। খারাপ হয়ে যায় প্রথমত তাদের একটা
একটা রাষ্ট্র পরিচালনার মতো অভিজ্ঞতা যদি না থাকে, খারাপ হয়ে যায় যদি তাদের সেই যোগ্যতাটা না থাকে। যোগ্য মানুষ যেখানে দেখবেন সেখানেই সেই দল অর্থাৎ যেই দল আছে সেই দলের অতীত রেকর্ড যাই হোক না কেন, কারণ বাংলাদেশ একটা লেস দ্যান পারফেক্ট সিচুয়েশন এ ছিল। সেখানে একটা পারফেক্ট শাসন উপহার দেওয়ার মতো পরিস্থিতি আগেও ছিল না। কিন্তু এর মধ্য দিয়েও যারা কিছুটা ভালো কাজ করেছেন, যাদের কাজের অভিজ্ঞতা আছে, তাদেরকে আমরা সুযোগ করে দিব, নির্বাচিত করব। কারণ একদম আনকোরা কাউকে নির্বাচিত করলে অনেকেই বলছেন যে একদম নতুন কিছু দেখব। একটা নতুন কিছু দেখার মতো পরিস্থিতিতে বাংলাদেশ নেই। বাংলাদেশ অত্যন্ত নাজুক, অত্যন্ত জটিল একটা জিওপলিটিক্যাল এবং হিস্টোরিক্যাল একটা মোমেন্টে দাঁড়িয়ে আছে। এরকম পরিস্থিতিতে কোনো অবস্থাতেই সম্পূর্ণ অনভিজ্ঞ কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীকে আমরা নির্বাচিত করে আমাদের নিজেদের দেশ, দেশের ভাগ্য, দেশের ভবিষ্যৎকে আমরা অনিশ্চিত করে তুলতে পারি না। কাজেই আমরা এই ব্যাপারে সচেতন থাকবো যেন যেই মানুষগুলোর কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে আমরা নির্বাচিত করে যেন দেশের উন্নয়নের সুযোগ করার আমরা একটা ব্যবস্থা করে দিতে পারি, সেই ব্যাপারে আমাদের মাঝে দৃঢ় প্রতিজ্ঞা আমাদের মাঝে থাকতে হবে।